আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি ইউরোপ, স্কাই 780, এনটিভি ইউটিউব পেজ থেকে এবং আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে সেটিতে যোগাযোগ করতে পারবেন এবং আরও একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে যাতে আপনারা টেক্সট করতে পারবেন। আমরা অনুষ্ঠানের মধ্যে অথবা অনুষ্ঠানের বাইরে আমাদের ল অ্যান্ড লিগ্যাল টিম আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকবে। জি, প্রতিবারের মতোই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন গেস্ট। আমার ডান পাশে যিনি বসা আছেন তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো বিষয় না। তিনি আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত এবং প্র্যাকটিসের দিক থেকে অনেক পুরনো প্র্যাকটিশনার, যিনি এখানে প্র্যাকটিস করছেন ব্যারিস্টার এবং সলিসিটর হিসেবে। উপস্থিত আছেন ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর তারেক চৌধুরী। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য স্বাগতম এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আরও প্রতিবারের মতো আমাদের দ্বিতীয় গেস্ট যিনি সচরাচর উপস্থিত থেকে থাকেন, আমার বাম পাশে আকবর বিন সিদ্দিক। ধন্যবাদ ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অনেক ইমিগ্রেশন বিষয়ে যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো নিয়ে কমিউনিটির মধ্যে অনেক একটা অ্যাংশাসনেস চলতেছে যে আমরা খুব এটা নিয়ে অনেক হতাশা কাজ করছে। আবার কী চেঞ্জেস আসবে, আমাদের উপর কী এফেক্ট পড়বে, এগুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছি আমাদের গেস্ট তার কাছে যে তিনি এ ব্যাপারে আমাদের কি আপডেট দিতে পারেন। জি তারেক ভাই, আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এই যে নতুন চেঞ্জটা 14ই অক্টোবর যেটা আসলো, এটা আসলে মূলত কি বিষয়ের উপর চেঞ্জটা? ধন্যবাদ। ইমিগ্রেশনে আসলে মূলত আমরা না বলে আমি সবসময় বলি যার জন্য যেটা ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, জন্য তার জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং অনেকগুলো পরিবর্তন আসছে। ইয়েস, সংখ্যার দিক দিয়ে বিশেষ করে আমরা যারা বাংলাদেশি রয়েছি বা এশিয়ান রয়েছি, স্কিল ওয়ার্কারটা ব্যাপক সাড়া দিয়েছে। স্কিল ওয়ার্কার যারা রয়েছে তাদের জন্য বা স্টুডেন্ট বা অন্যান্য ক্ষেত্রে। সুতরাং যেটা বলবো, প্লাস গ্রাজুয়েট রুট, এই দুই তিনটা সাবজেক্টে আমাদের পরিচিত বা এশিয়ান কমিউনিটিতে সংখ্যা বেশি। সেক্ষেত্রে একটা হচ্ছে স্কিল ওয়ার্কার রুটে তারা বলছে আসতে হলে, স্কিল ওয়ার্কার হিসাবে আসতে হলে B2 ল্যাঙ্গুয়েজ পাস করে আসতে হবে। এটা আসছে। আগে B1 ছিল, যেটা B1 ছিল, খুব ইজি ছিল। এবং গ্রাজুয়েটদের জন্য যেটা বলছে, যেটা আমরা PSW বলে থাকি, গ্রাজুয়েট ভিসা, সেটা 24 মাস যেটা ছিল সেটা 18 মাস নিয়ে আসছে এবং এটা 2027 সাল থেকে কার্যকর হবে। সুতরাং অনেক সময় আছে। মানসিক প্রস্তুতির জন্য এটা যথেষ্ট লম্বা সময় যারা আসবে। তবে যারা PhD হোল্ডার তাদের জন্য 3 বছর সময়সীমা রয়ে গেছে। সুতরাং এটা আমি বলবো যে ভালো হয়েছে, এই জন্য সময় দিয়েছে তারা। এটা যে হুট করে আমরা পড়লাম এরকম না। সরকার যে মে মাসের দিকে মানে হোয়াইট পেপার পাবলিশ করেছে, সুতরাং এগুলি হোয়াইট পেপারে ছিল। কিন্তু সুতরাং আমরা যে হুট করে নতুন করে সবকিছু দিয়েছি, ইয়েস ঘোষণা আসছে হুট করেই, এবং এটার কিছু কিছু রাজনৈতিক প্রেক্ষাপটও থাকতে পারে আর কি আমাদের ধারণা। কারণ সরকার দেখা যাচ্ছে ইদানিং হুট করে ইমিগ্রেশন ল কঠিন করে ফেলতেছে এবং নতুন, বিশেষ করে এশিয়ান কেউ আসলে এটা যদি এটা প্রেজুডিসড হয়ে যায়, যখনই আসেন তখনই কিন্তু আইনগুলি একটু শক্ত হয়ে যায়, দেখা যায় আর কি। সুতরাং মন্তব্য করতেই পারি, আমরা যখন এক্সাম্পল থেকে দেখছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে বিশেষ করে মেনটেনেন্সের জন্য, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্টে কি দেখাতে হবে, ফাইন্যান্সিয়াল রুলস যেটা, সেটার জন্য তারা ইনক্রিজ আগামী মানে করবে। এটাও একটা আসছে। ওয়ার্ক পারমিটে আরেকটা পরিবর্তন আসছে, যেটা হচ্ছে গিয়ে আপনার স্কিল সারচার্জ, যেটা এমপ্লয়ীদের জন্য না, ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্য, যিনি এমপ্লয়ার, তো স্কিল সারচার্জ 32% মতো বৃদ্ধি পাচ্ছে এবং সেটা
আগে ছিল জন প্রতি 1000 পাউন্ড করে দিতে হতো, সেটা দিতে হবে 1320 পাউন্ডের মতো দিতে হবে জন প্রতি। এটা একটা বৃদ্ধি পেয়েছে। তারপরে স্টেটলেস পারসন যারা রয়েছে তাদের আপনার ডিপেন্ডেন্ট স্ত্রী পুত্র স্বামী স্পাউস আনতে হলে যে ছিল না, নিয়মটা করেছে এবং স্পেসিফাই তারা করে দিয়েছে আনতে পারবে। এটা অনেকটা আপনার যারা অ্যাসাইলাম প্রার্থী, অ্যাসাইলাম যাদের মঞ্জুর হয় তাদের মতোই, ফ্যামিলি ইউনিয়নের মতোই, যদি আগে বিয়ে হয়ে থাকে, আগে সম্পর্ক হয়ে থাকে, তাহলে তারা সহজেই আসতে পারবে। আর যদি স্টেটলেস স্ট্যাটাস পাওয়ার পরে হয় তাহলে অ্যাপেন্ডিক্স FM ফ্যামিলি রুটের যে মানে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে হবে। সুতরাং এটার ক্ষেত্রেও একটা মানে পরিবর্তন আসছে এই ক্রাইটেরিয়ার জন্য। আর এটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে প্যালেস্টাইনিয়ান যারা রয়েছে, যদিও এটা মানে আমাদের কমিউনিটিতে না থাকলেও এটা হিউম্যান বিইং হিসাবে আমরা একটা মানবাধিকারের হিসাবে, সভ্য সিটিজেন হিসাবে যেটা আমরা ক্লেইম করতে পারি যে মানে প্যালেস্টিয়ান এই বছরই তারা মানে এদেশের রিকগনিশন পেয়েছে, সেই হিসাবে প্যালেস্টিনিয়ান তাদের নিজস্ব পাসপোর্টের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা তারা ভিসা ন্যাশনালে তারা মানে ইনক্লুড করে নিয়েছে, এটা একটা সংবাদ। তারপরে আপনার আমি একটু তারেক ভাই আপনাকে একটু থামাবো, আমাদের একজন গেস্ট। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন যদি কোনো টেক্সট দেন আপনাদের নামটা উল্লেখ করবেন, আমাদের জন্য সহজ হয় যে কার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছে যে ফার্স্ট আই ওয়াজ ক্লেমিং অ্যাসাইলাম বাট হোম অফিস মাই অ্যাসাইলাম রিফিউজড অ্যান্ড দেন they give me visa family grounds 10 years route because I have British born child. So if I go Bangladesh, is there any problem? একজন দর্শক প্রশ্ন করেছেন। ওনার ভিসা 10 ইয়ার্স রুটে নিশ্চয় দিয়েছে। 10 ইয়ার্স রুটে দিলে বাংলাদেশে গেলে কোনো প্রবলেম হবে না, কারণ ওনার যদি উনি ভয় পাচ্ছে যে যেহেতু অ্যাসাইলাম করেছিল আগে, হয়তো একটা গ্রাউন্ডস তৈরি করেছিল না, যেহেতু উনি অ্যাসাইলাম পান নাই, সুতরাং এটা প্রবলেম হবে না। নর্মালি অ্যাসাইলাম পেলে লিখে দিয়ে দেয়, তারপর অনেক সময় দেখা যায় ওনার ট্রাভেল ডকুমেন্ট থাকে, ওনার নিশ্চয়ই বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, ওইখানে 10 ইয়ার্স রুটে ভিসা দিয়েছে, সুতরাং গেলে কোনো ধরনের কোনো প্রবলেম, কোনো অসুবিধা হবে না। জি, থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন, সরি আপনাকে থামিয়ে দিয়েছিলাম। আর তেমন নাই, আর কয়েকটা রয়েছে স্পেসিফিক বললে হয়। আর যেটা হচ্ছে বোতসোয়ানার ভিসার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে ন্যাশনাল যারা, তারপরে এখানে যারা জার্মান যারা নাগরিক আসবে আন্ডার 19 তাদের জন্য আসার সময় সহজ, মোর দ্যান 5 পিপল যদি আসে সেক্ষেত্রে সহজ হবে। তারপরে সিজনাল ওয়ার্কার যারা রয়েছে তাদের জন্য বলা হয়েছে, আগে ছিল যে কোনো 12 মাসের মধ্যে 6 মাসের বেশি থাকতে পারবে না, এখন বলছে যে কোনো 10 মাসের মধ্যে 6 মাসের বেশি থাকতে পারবে না, প্লাস কুলিং অফ পিরিয়ড এখন 4 মাস দিয়েছে। এই পরিবর্তন আর কিছু থাকতে পারে এই মুহূর্তে মনে পড়ছে না। থ্যাংক ইউ তারেক ভাই। আমি আপনার কাছে আবার আসবো, আমাদের বেশায়েক বলবেন সিদ্দিক। তারেক ভাই সুন্দর করে বলছিলেন যে সাম আপ করছিল যে বিশেষ করে যে চেঞ্জগুলো এসেছে, আপনি যদি একটু if you want to would like to add anything then please. আমার মনে হয়, সরি আপনার কাছে যাওয়ার আগে আমাদের একটা কল এসেছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওকে, আমরা ড্রপ করে ফেলেছি। জি, আপনার কাছে আসছি, আপনি যদি কিছু অ্যাড করেন প্লিজ। জি, থ্যাংক ইউ। না, আমাদের তারেক ভাই তো খুব সুন্দর করে ওনার মতো কমিউনিটি ব্যক্তিত্ব মানুষ, আপডেট আমাদের আগেই ওনার কাছে সবসময় থাকে। তো আমি আসলে জাস্ট একটু অ্যাড করা আর কি, স্কিল ওয়ার্কারের যে বিষয়টা সেটা হলো আরও মোর স্ট্রিক্টার হয়ে গেছে। যখন স্পন্সর আপনি পেলেন, ইট ডাজেন্ট মিন আপনার বেশি সিকিউর, তা নয়। এখন আপনি যদি আপনার এমপ্লয়মেন্টের 28 দিনের বেশি গ্যাপ হয়ে যায় স্পন্সরের জব স্টার্ট ওয়ার্ক ডেট থেকে, এর বেশি 28 দিনের বেশি হয়ে গেলে আপনার ভিসা কিন্তু কাটেল হয়ে যেতে পারে। এটা কিন্তু নিউ চেঞ্জেসে চলে আসছে। সো একটু ক্লিয়ার মেসেজ দিয়েছে যে উইদিন 28 কারণ এটা হয়তো তারা নোটিস করছে যে অনেকেই জব করে না, স্পন্সর নিয়ে পেরোল মেইনটেইন হয় না অনেকভাবেই। তো আসলে আমরা কমিউনিটিতে কিরকম প্র্যাকটিস হয় সেটা তো আমরা আসলে সবাই কম বেশ জানি। সো এখানে এটা কিন্তু হাই রিস্ক। এখন জব স্টার্ট ডেট থেকে 28 দিনের বেশি যদি এমপ্লয়মেন্টে না থাকে স্পন্সর পাওয়ার পরে, তাহলে কিন্তু তার ভিসা কাটেল হয়ে যাবে। সো একটু কেয়ারফুল হওয়া দরকার বলে আমি মনে করি আমাদের কমিউনিটি যারা ভাই বোনেরা আছেন স্কিল ওয়ার্কার বিষয়। জি তারেক ভাই, ওইখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, ওই
ওই যে যেখানে ওই যে জেনারেল গ্রাউন্ডস অফ রিফিউজালে এটা ওইটা আমরা ডিটেইল আসবো। তার আগে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, আপনি জানি না আপনি শুনেছেন কিনা, আমি নিজেও শুনি নাই, আমি যেটা ওভারহার্ড করছিলাম যে বরিস জনসন কিন্তু বাংলাদেশের সম্পর্কে গতকালকে কি যেন এটা আমিও দেখেছি, নিউজে আসছি। এটা আসলে হয়ে গেছে যে বাংলাদেশি সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন করলেন, এটা আইডেন্টিফাই করে। ইয়েস, অনেকেই অনেক জায়গায় অনেক কিছু জানে না। হ্যাঁ, এদেশের তো অনেক যারা বিভিন্ন ডায়ালেক্ট ছাড়া কথা বলতে পারে, বিভিন্ন রিজিয়নে রয়েছে। না, এটা ছাড়াও মনে করেন এক এক এলাকার একটা ডায়ালেক্ট রয়েছে, প্রপার ইংলিশ অনেকেই তো বলতে পারে না। সেই ক্ষেত্রে তো না, এটা কেন বললেন, এটা বলা উচিত হয়নি, নিন্দা জানাতে পারি এর চেয়ে বেশি। কিন্তু কিসের বেশি বললেন, ব্যাকগ্রাউন্ড জানেন। উনি বলছেন যে দ্বিতীয়, এটা আমার কাছে আশ্চর্য লাগছে, বলছেন দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের লোকজন জানে না। এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের লোক ইংলিশ জানবে না, এটা তো মানে বিশ্বাসের মানে বাহিরে আর কি। একটা কল নিয়ে আসবো। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ। জি, মোহাম্মদ ভাই বলুন প্লিজ। প্রশ্ন ছিল ব্যারিস্টার সাহেবের কাছে। জি, যেটা হচ্ছে আমার একটা কাজিন এসেছিল বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা, ও ওয়াইফ নিয়ে। ওয়াইফটা ছিল ডিপেন্ডেন্ট, ও ছিল মেইন স্টুডেন্ট। তো আসার পর আপনার যেটা হচ্ছে যে ওদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে একটু মানে ব্রেকডাউন হয়ে যায়। হওয়ার পর আমার কাজিনটা ওয়ার্ক পারমিটে চলে যায়। ইন দ্য মিন টাইম ওর ওয়াইফটা ও পার্সোনালি অ্যাসাইলাম ক্লেম করে। তো অ্যাসাইলাম এর রেজাল্টটা এখনো আসে নাই। তো এই মুহূর্তে ওদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে। সো কাজিনটা যেহেতু ওয়ার্ক পারমিটে আছে, ও চাচ্ছে যে ও ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসাবে ও ভিসাতে নিয়ে আসবে। সো ওইটা কি সম্ভব, বা সম্ভব হলে প্রসেসটা কিভাবে হবে, ওই বিষয়টা একটু জানতে চাচ্ছিল। এখানে কোনো বাচ্চা আছে বা কিছু? হ্যাঁ, একটা বেবি আছে। ওকে, আপনি আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমার গেস্ট উত্তরটি দিবেন। থ্যাংক ইউ। জি, উনি বলছেন যে স্টুডেন্ট ভিসায় আসছেন, মনোমালিন্য হয়েছে, ওয়াইফ চলে গেছেন অ্যাসাইলামে, বাচ্চা একটা আসছে, আবার রিইউনিয়ন। উনি হাজবেন্ড চলে গেছে ওয়ার্ক পারমিটে, হাজবেন্ড চলে গেছে, এখন আনতে পারবেন কিনা। একটা হচ্ছে কি, ভিসা থাকা অবস্থায় যদি উনি অ্যাসাইলাম ক্লেম করে থাকেন এবং অ্যাসাইলাম যদি ক্লেম করে থাকেন এবং ওই ভিসা আদৌ আছে কিনা এটাও জানি না। যদি ওই ভিসা থেকে থাকে তাহলে এক ধরনের হবে, আর যদি না হয়, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবে, কোনো প্রবলেম নাই। এটা হলো গিয়া জেনারেল আনসার। প্রসিজিওরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে হবে। প্রসিজিওরের ক্ষেত্রে উনি যদি দেখা যায় ভিসাটা রয়েছে, এখনো চেঞ্জ হয় নাই, তাহলে হয়তো অ্যাসাইলাম উইথড্র করলেই স্বাভাবিক হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা করে তাহলে অটোমেটিক তো উইথড্রল হয়ে যাবে। সুতরাং এটা করতে পারবেন, কোনো অসুবিধা নাই ডিপেন্ডেন্ট হিসেবে। আর ওয়ার্ক পারমিটে গিয়েছেন তো, সুতরাং প্রবলেম নাই আর কি। প্রসিজিওরটা একটু কয়েক সেকেন্ড চিন্তা করলে বের হবে। কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, অস্বস্তির কোনো কারণ নাই। মানে যেহেতু এখানেই আছে, কেউ ওভারস্টেয়ার হন নাই, ওয়াইফ আছেন, কোনো প্রবলেম নাই। ধারণা করা যাচ্ছে যে ডিভোর্সও হয় নাই, এটাই তারা বলছেন। আর ডিভোর্স হয়ে গেলেও মানে আনতে পারবেন, প্রবলেম নাই, যদি তারা ওনার ভিসা থেকে থাকে, কারণ বিয়ে রেজিস্ট্রি করলে সম্ভব। আর দেশে আইনে বিয়ে রেজিস্ট্রি করা, মানে রেজিস্ট্রি করা যায় বিয়ের আইনে, মুসলিম আইনে। জি দর্শক, আপনি কেয়ারফুলি শুনলেন যে কথাটা বলেছে যে প্রথম অ্যান্সার ইয়েস। আর সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা জিনিস, এখানে অ্যাডভান্টেজ বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু একটা বাচ্চা আছে তাদের রিলেশনশিপের মধ্যে, সো ভেরি সিম্পলি যে আমি ধরে নিচ্ছি যে বাচ্চাটা এখন মায়ের সাথে থাকছে, সো সেই ক্ষেত্রে যখন তারা রিইউনাইটেড হবে, সেকশন 55 এর আন্ডারে বাচ্চার যে ওয়েলফেয়ারের জিনিসটা, বেস্ট ইন্টারেস্টটাকে কনসিডার করা হবে। এক্ষেত্রে হাইলি পসিবিলিটি আছে। তবে আপনাকে যে কোনো একজন এক্সপার্ট ইমিগ্রেশন লয়ার যারা আছে তাদের সহায়তা নিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো ডিল করাটা, এবং এখানে মনে রাখবেন যারা ফ্যামিলি প্র্যাকটিস করে তাদের কাছে থেকে যাওয়াটা ভালো, কারণ হচ্ছে ওভারঅল সিচুয়েশনটাকে চিন্তা করে তারপর একটা ডিসিশন নিয়ে কাজ করতে পারবে। জি, থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে ওই চেঞ্জে একটা জিনিস বলছিলাম, এটা একটু ইন ডিটেইলস বলতে পারবো না, কিন্তু একটা চেঞ্জ হয়েছে যে এই জেনারেল গ্রাউন্ডস অফ রিফিউজাল একটা চেঞ্জ আসছে। পার্ট 9 টাকে চেঞ্জ করে এখন তারা পার্ট সুইটেবিলিটিতে আনছে আর কি। ওইখানে ওভারস্টেইং আর কিছু কিছু বিষয় রয়েছে, স্পেসিফিকলি এই মুহূর্তে আর মনে পড়তেছে না, কিন্তু চেঞ্জ হয়েছে। জি জি, থ্যাংক ইউ। ভাই আকবর ভাই কিছু বলতে পারেন? বেশ, আকবর বিন সিদ্দিক, আপনার সাথে ছিলাম, যে আপনি যদি একটু কন্টিনিউ করেন এবং আমাদের এই প্রশ্নটা যেটা হচ্ছে পার্ট 9 কে চেঞ্জ করে এখন যে পার্ট সুইটেবিলিটি যে চেঞ্জটা নিয়ে এসেছে, এটার ব্যাপারে আপনি যদি একটু বলেন প্লিজ। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। যেটা বললেন না আমাদের তারেক সাহেব,
যে ওই ওভারস্টেয়ার, জি ওখানে বলা আছে যে আপনি যদি গুড রিজন থাকে 14 ডেজের ওভারস্টে, তাহলে কিন্তু এটা কনসিডারেশনে নেওয়া হবে। সো এটা একটা গুড থিংস, বাট ওখানে ম্যাক্সিমাম 14 এটা 39 এ তে আছে, 39 ই তে আছে। এটা তো আগেও ছিল গুড রিজন থাকলে সেক্ষেত্রে। বাট ওভারস্টেইং এর ক্ষেত্রে সেক্ষেত্রে তো যদি ইল হেলথ বা যে আমাদের রিসেন্ট কোভিড সিচুয়েশনটা ছিল, এই জিনিসগুলো তো কনসিডারেশনে নিবে। কারণেই মূলত এটা রাখা, যে অনেকের হেলথ ইস্যুস থাকে বা আর অনেক কারণও থাকতে পারে, যেগুলা যদি ওটা স্যাটিসফ্যাক্টরি হয়, গুড রিজন এনিওয়ে, সেটা অ্যাজ লং অ্যাজ স্যাটিসফাই করে, গুড রিজন স্যাটিসফাই হলেই তারা এটা কনসিডারেশনে নেবে। ইভেন যারা 3C লিভে আছেন, 3C লিভ শেষ হওয়ার পরেও যদি সেটা 14 দিন, ওই টাইমটা আপনি ওখান থেকেও 14 দিন পাবেন। সো আসলে এটা মনে হয় অনেকগুলো নেগেটিভের মধ্যে এটা একটু মনে হয় কিছুটা হলো একটু পজিটিভ আছে। এছাড়া আপনারা জানে থাকবেন যে হেলথ রিলেটেড যে ফিসটা আমাদের এখানে ফিস পে করা লাগে, বিশেষ করে যারা ভিজিটর হিসাবে আসেন বা অন্যান্য ভিসাতে আসেন, যদি এখানে আপনার হসপিটালের বিল বা ওই এনএসএস সংক্রান্ত কোনো বিল বাকি থাকে 500 উপরে যদি হয়, তাহলে আপনার এটা রিফিউজ হবে, অথবা হোম অফিস আপনার এটা আগেই আছে 500। তবে এটার জন্য একটা রেমেডি হচ্ছে গিয়া, কেউ যদি এরকম সিচুয়েশন হয়ে থাকেন, তাহলে হসপিটালের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট করে থাকে ইনস্টলমেন্টে, সেই ক্ষেত্রে এই মানে পেমেন্ট প্ল্যানটা থাকে, তাহলে এই ভিসা রিভিউজাল থেকে বাঁচতে পারে। হ্যাঁ, ওইটাই আরো ডিটেলস তারা এক্সপ্লেনেশন দিয়েছেন। এছাড়াও তারা ম্যান্ডেটরি রিফিউজালের কিছু ক্যাটাগরি সেট আপ করে দিয়েছেন। সেটা হচ্ছে যে যদি আপনার কনভিকশন হয়ে যায় এখানে আপনার 12 মান্থস অথবা বেশি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ম্যান্ডেটরি রিফিউজালের মধ্যে পড়বেন। আর যদি 12 মান্থসের নিচে হয়, তাহলে ডিসক্রিশনারি রিফিউজালের মধ্যে পড়বেন। এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং হলো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যদি আপনার বিরুদ্ধে আসে, তাহলে রাফ স্লিপিং এবং অন্যান্য বিষয়গুলা এখন কিন্তু এটাকে ডিসক্রিশনারি রিফিউজালের আন্ডারে নিয়ে আসা হয়েছে। তো এখন তো দেখা যাচ্ছে অনেক সময় ড্রাঙ্ক হয়েও রাস্তাঘাটে আমাদের অনেকেই করতে পারে বা বিভিন্ন ধরনের, বা এটা হোম অফিসের কাছে নোটিফাইড হয় বা রেকর্ডেড থাকে, তাহলে তো এখন এই ডিসক্রিশনারি রিফিউজালের আন্ডারে পড়ে যাবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। এবং একটা জিনিস কনসার্নিং, যেটা মাঝে মাঝে প্রায় দেখা যায় ফেসবুক বা বিভিন্ন ভাবে বা যেটা হয়, দুটা বিষয় রয়েছে। একটা হচ্ছে গিয়ে আমাদের অনেকেই আসছেন, এটা দোষের মানে ইন এ সেন্স কোনো জাতি ধর্ম না, এটা ইমিগ্রেন্ট বা এখানকার যারা তারাও রয়েছে, কিন্তু ইমিগ্রেন্টের যেহেতু ভিসার বিষয় রয়েছে, সুতরাং খুবই কেয়ারফুলি করতে হবে। একটা হচ্ছে যে অনেকেই যারা আসেন আন্ডার এজ বাচ্চাদের সঙ্গে প্রেম, ভালোবাসা, সেক্সুয়ালি এইসব বিষয় কিন্তু জড়িয়ে পড়ছে, হ্যাঁ, এবং এটা হচ্ছে, এবং কনসেন্টের বিষয়গুলো রয়েছে, এবং অনেকেই হয়। সুতরাং এই ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে এইসব সোশ্যাল মিডিয়া বা কোনো মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ হলে পরে ইয়েস আপনার রিলেশনশিপ বিল্ড আপ হতে পারে বা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু তার এইজটা বিষয়ে খুবই কনফার্ম থাকতে হবে। যদি এইজ কোনো দেখা যায় যে আপনি যোগাযোগ করেছেন, তার এইজ কম বা সেক্সুয়ালি আপনি ইনভলভ হয়ে যান, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু খুবই কনসার্নিং। তাকে মানে অ্যারেস্ট করতে পারে, ডিটেনশন করতে পারে, রিমুভ করতে পারে, অনেকগুলো বিষয় রয়েছে, এগুলি পর্যায়ক্রমে হয়ে থাকে। আর আরেকটা বিষয় রয়েছে এখানে, সেটা আমি মানে যারা মনে করেন বিভিন্ন ধরনের ইমিগ্রেশন ভিসায় রয়েছে, কোনো ধরনের এই বিশেষ করে ক্রিমিনাল ক্লেম আসলেই আপনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। দুটা কারণে, একটা হচ্ছে গিয়ে আপনি যদি মানে রাইট হয়ে থাকেন আপনি ডিফেন্ড করবেন, কিন্তু এমনও আমি দেখেছি, দেখা গেছে কিছুই নেই, ছোটখাটো একটা ক্লেম হয়েছে, হ্যাঁ, সেটা স্বাস্থ্য বিষয়ের জন্য কমিউনিটি সেন্টার বড় দূর হবে, পুলিশ তো ডাকছে, অথবা পুলিশ কোনো চার্জও ফ্রেম করে নাই, ইনভেস্টিগেশনও ডাকছে, কিন্তু সে এটাকে এমন ভয় পেয়েছে, সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে দেশ ছেড়ে চলে গেছে, হ্যাঁ। সুতরাং সে দুই কারণে, এক নম্বর হলো গিয়ে সে হয়তো মামলাটা ডিফেন্ড করলে জিততে পারতো, আর দ্বিতীয়টা হলো গিয়ে এখন ক্রিমিনাল মামলা চার্জ হলে পরও সেই ক্রিমিনাল মামলার হিয়ারিং হচ্ছে কিন্তু 27, 28, 29 সালে ডেট পড়তেছে। ইন দি মিন টাইম সে কিন্তু পুরো ডিগ্রিটা করে যেতে পারতো, সেখানে মাস্টার্স হোক, অনার্স হোক করে যেতে পারতো, এই যে চলে গেল। সুতরাং লিগ্যাল ক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু বিপদে পড়লে ভুল হতেই পারে, যে কোনো বয়সেই ভুল হতে পারে। আপনি অ্যাডভাইজারের, ব্যারিস্টারের মানে সলিসিটরের পরামর্শ নেন, তারপরে আপনি করেন, হুট করে ভয় পাবেন না। এখানে নিশ্চয়ই সব জায়গায় আছে, আইনের যেহেতু আশ্রয়ের সুযোগ রয়েছে, আপনি যারা প্রথমত হবে কোনো ধরনের অন্যায় জড়িত হবেন না, দ্বিতীয়ত কোনো ধরনের মানে আপনার যদি কাউকে ভালো লাগে কোনো কিছু, এই স্টের ব্যাপারটা কিন্তু খুবই কেয়ারফুলি দেখবেন। তৃতীয়ত কোনো চার্জ যদি আছে ডিফেন্ড করুন। চতুর্থত আপনি যদি মানে যে কোনো ক্ষেত্রে
এটা ডিফেন্ড করার আপনাকে পুলিশ এখানে ডাকলেই যে আপনার সবকিছু অশুদ্ধ হয়ে যেতে না, আপনি তো জানেন না, সেক্ষেত্রে দেশ ছেড়ে পালিয়ে যাবেন না, ডিফেন্ড করুন, এর মধ্যে আপনার ডিগ্রিটা শেষ হয়ে যেতে পারে। এখানে মানে সকলেই আমরা বাংলাদেশ থেকে যারা আসি, মা বাবা একটা ইচ্ছা করে অনেক আশা বর্ষা করে পাঠায়, অনেক টাকা খরচ করে, একটা ছেলে মিডিল ক্লাস ফ্যামিলির বাংলাদেশ থেকে আসা মানে পুরো এলাকার মানুষ আনন্দিত হয়, যে মানে বাবা তো আনন্দিত হয়, এলাকার মানুষ আনন্দিত হয় যে এই লোকটা আসছে, অমুকের ছেলে গেছে পড়তে, বিলেতে পড়তে গেছে। সুতরাং আপনি যদি হুট করে চলে যান সামান্য ক্লায়েন্টের জন্য, আপনার বাবা মার জন্য কি রিঅ্যাকশন হবে? আর জি ধন্যবাদ। জি দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে। আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল আলম, আমি বান্ডি থেকে মাতলাম, শুনরানি আপনারা? জি আপনার কথা শুনছি, জি বলুন প্লিজ। আমি 26 জানুয়ারি বাংলাদেশে গিয়ে বিয়া করছিলাম, যারে বিয়া করছি তার জন্ম তারিখ আমি দিছি, কিন্তু আমার কথা হইলো তার ছোট বোন বড় আইছিল, ওর সময় তাইও মেট্রিক পরীক্ষার্থী, কিন্তু তাইরও বার্থডে জানাতো যাইব ইয়ের ভাবে, যেটা আশা হইলাম কি আমি মিশা হইলাম। আর একটা কথা হইলো বাদে আমি লন্ডন আইছি, সেকেন্ড টাইম আমি হিব্বার ভিজিটিং করতাম গেছি আমার ওয়াইফের লগে, বাদে আমি ডাকাত হইয়া গেছি, বাড়ির ডাকাত একটা ছিলে তুইয়া বাড়িতে গেছি, যে সময় ওর সময়। দর্শক আপনার প্রশ্নটি করুন, আপনার প্রশ্নটা কি আমাদের কাছে? আমি বাদে ফুটবল খেলাইয়া বিচারও গেছি, বাদে আরব বাড়ির ভিতরে দেখায় বেটির ফুরিরে যে আমার ফুরির গুতার পেটে বাচ্চা। জি আমরা আরেকটা কল আছে। জি দর্শক আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে? জি আমি একটা প্রশ্ন আছে। জি আমার ছেলে বাংলাদেশও, ওয়াইফও বাংলাদেশও। জি তো জুন এই বছরের জুন আমি আমার ছেলের লাগি ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করছিলাম, আমি নিজে ব্রিটিশ। তো অ্যাপ্লাই করার পরে 4 মাস পরে আমার একটা ইন্টারভিউ ডেট দিছিল। তো ফোনের মাধ্যমে 2 ঘন্টা ইন্টারভিউ দিছি, আজকে প্রায় 1 মাসের মতন হয়ে যায়, এখন পর্যন্ত তারা কোনো কিছু জানায় নাই। তো এইটার অবস্থাটা কেমন বুঝেন আমি জানতাম চাই। ওকে, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। জি আমাদের যে আগের দর্শক ছিল, আমাদের একজন নিয়মিত দর্শক, কিন্তু উনি আসলে যখন প্রশ্ন করেন তখন হাইপার্ট হয়ে যায়। আমরা খুবই কৃতজ্ঞ তিনি আমাদের অনুষ্ঠানটি দেখেন, বাট ওনার স্পেসিফিক কোনো কোশ্চেন না থাকাতে আমরা কোনো উত্তর দিতে পারলাম না। আমাদের যে লাস্ট দর্শক, আমরা বিরতিতে যাওয়ার আগে 1 মিনিটের মধ্যে উত্তরটা দিয়েছি যে বাংলাদেশে। ধন্যবাদ। একদম হচ্ছে মানে ব্রিটিশ পাসপোর্টের জন্য সময় অনেক লাগে, কিন্তু এর মধ্যে 1 মাস হয়েছে, তো অ্যারাউন্ড 6 থেকে 8 মাস সময় লাগে, অনেক সময় 1 বছর লেগে যায়। সুতরাং 1 মাস গেছে, অপেক্ষা করুন, চিন্তার কোনো কারণ নাই। দেরি টুকটাক হয়েছে, কিন্তু খুব বেশি দেরি হয় নাই, অপেক্ষা করুন। ব্রিটিশ পাসপোর্টের জন্য ইন্টারভিউ হয়েছে 1 মাস, আরো 2-3 মাস যেতে পারে। ধন্যবাদ। জি থ্যাংক ইউ তারেক ভাই। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি, যে স্টেটমেন্ট অফ চেঞ্জটা, যে চেঞ্জটা রিসেন্টলি এসেছে 14 তারিখে, সেই চেঞ্জটা আমাদের উপরে কি এফেক্ট পড়তে পারে, যেটা সুইটেবিলিটি নিয়ে কথা বলছিলাম। আমাদের তারেক ভাই সুন্দর করে বলেছেন, যারা এদেশে এসে আমাদের বিভিন্ন চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে জড়িয়ে যান, এটা খুবই দুঃখজনক। আমরা অনেক সময় বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যখন আসি, তখন আসলে এটাকে মনে হয় যে এই দেশটা, মনে হয় যে আমরা একটা শব্দ ইউজ করি যে ফ্রি বোধ হয় সবকিছু। আসলে সত্যিকার অর্থে এখানে আসলে এজ ম্যাটার্স, এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা কোন সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছেন। সো সেক্ষেত্রে ভেরি কেয়ারফুল থাকতে হবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা যাতে কোনো ক্রিমিনাল কনভিকশন বা ক্রিমিনাল এলিগেশনসের মধ্যে জড়িয়ে না যান, সেটা সতর্ক থাকতে হবে। আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড। আমরা একটু পরে বিরতিতে যাচ্ছি, এবং বিরতির পরে ফিরে আসছি আরও কিছু আপডেট নিয়ে, এবং আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ফিরে আসছি বিরতির পরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠান থেকে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি ইউরোপ স্কাই 780 এবং এনটিভির ইউটিউব পেজ থেকে। এছাড়াও এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ল অ্যান্ড লিগ্যাল এইড এর ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছিলেন, আমরা আলোচনা করছিলাম বেশ কিছু আপডেট নিয়ে। আপনারা যদি আমাদের কাছে প্রশ্ন করতে চান, স্টুডিওতে যে নাম্বারটি দেওয়া আছে, স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে, সেটাতে কল করতে পারবেন। এছাড়াও আপনারা টেক্সট মেসেজের মাধ্যমে অনুষ্ঠানের মধ্যে অথবা অনুষ্ঠানের বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে।
জি, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি। আমি একটু আকবর বিন সিদ্দিক আপনার কাছে চলে আসব, যে একজন দর্শক সৈয়দুল আল তিনি প্রশ্ন করেছেন। জি, আরেকটা কল নিয়ে আসি, তারপর একসাথে চলে যাব। জি, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম বেগম। আমি এখন কোথাও জানতাম চাইলাম, আমার এখন কুটুম আকবার মিটে আইতা চাইরা, এখন মানুষের মুক্তি নেই না, যার সামনের 2600 হইব আকবার মিটার বাড়িও করবো, এখন এইটা কতখানা হাসা, আর তার লগে তার জামাই আনতে পারবা নি, তাই মহিলা ছুরি মানুষ। জি, আপনার ওয়ার্ক পারমিটে আসতে যাচ্ছে, আসতে পারবে কিনা, তার ইংলিশ করা আছে? 5.5 এখন আরবার পরীক্ষা দেরা, আর তার হাজবেন্ড আনতে পারবা নি। 2600 করা তো আবার নতুন একটা আইব, মানুষের মুক্ত নেও না যায়। জি জি, এছাড়া কতটুক বেগম আপা, আপনার এছাড়া আর কোনো প্রশ্ন আছে? ওটা তো ভালো করে বুঝাইয়া কইলে ভালো হইব, যেন এটা তারপরে এটা হার গেছে, আপনার তো সলিসিটারও খান্দার যাওয়া যাইতো না, এজেন্সির খান্দার যাওয়া যাইতো। জি, তাই 5.5 হই এখন আরবার পরীক্ষা দেরা সারা আরো পুরো পয়েন্ট বাড়াইয়া পাইতা কি। জি, আপনি আপা আপনি দেখতে থাকুন, আমাদের গেস্ট আপনার উত্তরটি দিবেন। থ্যাংক ইউ। জি, মিস্টার আকবর বিন সিদ্দিক আপনার কাছে আসছে, যে ইউনিভার্সাল ক্রেডিট থেকে আমাদের সৈয়দুল আল নামে একজন দর্শক প্রশ্ন করেছেন যে ইউনিভার্সাল ক্রেডিটে থাকা অবস্থায় তিনি স্টুডেন্ট লোন নিতে পারবেন কিনা এবং এটা কি করতে হবে। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। উনি স্টুডেন্ট লোন বলতে আসলে কি বোঝাইছে, দুইটা ক্যাটাগরিতে তো হয়, যেমন কেউ কোর্স করতে চাইলে ওখানে স্টুডেন্ট গ্রান্ট দেওয়া হয়, তো সেখানে তো আসলে এটা এফেক্ট করে না। বাট ইউনিভার্সাল ক্রেডিটে থাকা অবস্থা যারা ব্রিটিশ ন্যাশনাল এবং প্রোটেকশন ক্লেমে আছেন, তারা কিন্তু ফুল টাইম এডুকেশনে থাকলে কোয়ালিফাই করেন না ইউনিভার্সাল ক্রেডিটের জন্য। সো জানি না ওনার সার্কামস্টান্সেস কী। আরেকটা হচ্ছে মেনটেনেন্স ফান্ড। তো মেনটেনেন্স ফান্ড যদি আপনি ইউজুয়ালি যদি আপনি এখানে ইউনিভার্সাল ক্রেডিট থেকে যে অলরেডি উনি বলতেছেন যে উনি অলরেডি আছে ইউনিভার্সাল ক্রেডিটে, সেই হিসাবে আসলে টেকনিক্যালি কোয়ালিফাই করে না। বাট হাউ এভার যদি ওনার ইউনিভার্সাল ক্রেডিটের বা অলরেডি নিয়ে থাকেন যদি স্টুডেন্ট মেনটেনেন্স লোন, সেই ক্ষেত্রে যদি কত টাকা নিচ্ছেন, কি পরিমাণে নিচ্ছেন, সেটা ওনার ফ্যামিলি মেম্বার কতজন বা ওনার কতটুকু নেসেসিটি, সেটাও অনেক কিছু আর কি ক্যালকুলেশন ডিপেন্ড করে। আমরা তো আসলে ওনার সার্কামস্টান্সেস ওইভাবে জানি না। বাট ইউজুয়ালি যারা ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন তাদের জন্য অ্যাডভাইজেবল না মেনটেনেন্স ফান্ড নেওয়াটা। জি, থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। এছাড়াও যদি আপনার বাকি কিছু জানার থাকে, আপনার পুরো সিচুয়েশনটাকে ব্যাখ্যা করে কোনো এক্সপার্টের কাছে যাবেন, তাহলে আমার মনে হয় যে ভালো উত্তর পাবেন। জি, তারেক ভাই আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চান, অথবা আমাদের বেগম নামে একজন দর্শক যে প্রশ্নটি করেছেন যে 5 পেয়েছে, বাট উনি একটু ওরিড আছেন যে এখন যেহেতু 5.5 এর একটা বিষয় চলে আসছে, সেক্ষেত্রে ওনার যে প্রসপেক্টিভ যে অ্যাপ্লিক্যান্ট, সে ওয়ার্ক পারমিটে দেশে আসতে পারবে কি পারবে না, এবং ওয়াইফকে আনতে পারবে কি। ধন্যবাদ। বাদশাহ আকবর বলছেন যথার্থ ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে, ইউনিভার্সাল ক্রেডিটের সামান্য একটা অ্যাড উনি যথার্থই বলেছেন। একটা অ্যাড হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিটে স্টুডেন্ট লোন হিসেবে ইনকাম হিসেবে গণ্য হবে, এবং স্টুডেন্ট লোনের ক্ষেত্রে যেটা হয় যে যদি যেটা মেনটেনেন্সে পুরোপুরি ইনকাম হয়, আর ফিজ অংশটা তারা এটা ইনকাম করে না। সুতরাং যখনই আপনি দেখাবেন এটা ইনকাম হিসেবে গণ্য হবে এবং ইউনিভার্সাল ক্রেডিটের পরিমাণটা কমে যাবে। সুতরাং আপনি যথার্থই বলেছেন, ধন্যবাদ। আর পরেরটা যেটা উনি ভদ্রমহিলা ফোন করছিলেন, উনি পরীক্ষা দিবেন, পাস করেন, গুড লাক। আর ওয়ার্ক পারমিট কিন্তু উনি বলছেন যে 26 হবে, আসলে ওয়ার্ক পারমিট এখনো চলমান আছে, সুতরাং ওয়ার্ক পারমিট বন্ধ হয় নাই। সুতরাং ওয়ার্ক পারমিট আছে, এখনই পরীক্ষা দিয়ে এখনই 26-এর জন্য অপেক্ষা করতে হবে না। ডিপেন্ড করে কোন পোস্টে আসলে কীভাবে আসবেন। যদি আসেন এখন যেটা আছে, ইয়েস ওনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন। উনি যদি ওয়ার্ক পারমিট হয়, সেক্ষেত্রে কেয়ার ছাড়া, কেয়ার ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা নিষেধ, আর এমনিতে মনে করেন অন্য ক্ষেত্রে যদি আনেন অন্য ধরনের। সুতরাং জেনারেল উত্তর হচ্ছে আপনি প্রশ্ন করছেন ওয়ার্ক পারমিটে আসতে পারবেন কিনা, উত্তর আসতে পারবেন। এর সঙ্গে উত্তর হচ্ছে যে ডিপেন্ড করে কোন ক্রাইটেরিয়ায় উনি আসবেন, হাজবেন্ড আনতে পারবেন কিনা, তাও ডিপেন্ড করে কোন ধরনের ওয়ার্ক পারমিটে আসবেন। সকল মানে কেয়ার ভিসার ক্ষেত্রে হ্যাঁ লেভেল 3 না লেভেল 6, সুতরাং ডিপেন্ড করে। সুতরাং খোঁজখবর নেন। আর উপর বলছেন কোথায় যোগাযোগ করবেন, এজেন্ট না লয়ার, এগুলো কথাবার্তা বলছেন। আপনি যাকে বিশ্বাসযোগ্য মনে হয় এবং কাজ যেখানে এমপ্লয়ার আপনি মনে করেন বিশ্বাসযোগ্য, সেখান থেকে আনবেন।
এজেন্টও খারাপ হতে পারে, লয়ারের মধ্যে দুই একজন খারাপ হতে পারে, সুতরাং এজেন্টের মধ্যে খারাপ হতে পারে, ভালো হতে পারে। আপনি যাচাই করতে হবে কে ভালো কে খারাপ। তবে ওয়ার্ক পারমিটের দরজা এখনো খোলা, মানে এখন পর্যন্ত বন্ধ হয় নাই। আপনি খোঁজখবর নেন। আর উনি যেহেতু একবার মানে ইংলিশ দিচ্ছেন এবং দিচ্ছেন, ইনশাল্লাহ ওনার আশা পূর্ণ হোক, দোয়া করি। জি, থ্যাংক ইউ তারেক ভাই। আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে দর্শক আপনারা খেয়াল রাখবেন, আপনি যে প্রশ্নটি করেছেন যে আপনার যদি অ্যাপ্লিকেশন পারপাসে আপনার কোনো লিগ্যাল হেল্প দরকার হয়, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার ক্ষেত্রে যদি কারো কাছে যেতে হয়, অবশ্যই আপনি লয়ারের কাছে যাবেন। কিন্তু আপনি এজেন্ট বলতে কি বুঝিয়েছেন আমরা বুঝিনি, এটা এখানে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি কোনো প্রকার একটা জেনুইন অ্যাপ্লিক্যান্ট না হন ওয়ার্ক পারমিটের জন্য, সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। কারণ হচ্ছে যে এখন সব কিছু টাইটার হচ্ছে এবং যে অ্যাপ্লিক্যান্ট তাকে হয়তোবা ইন্টারভিউ ফেস করতে হবে এবং লেজিটিমেট কারণ দেখাতে হবে যে না সে ওই জবটার জন্যই স্পেসিফিকভাবে স্কিলড ওয়ার্কার। সো সেক্ষেত্রে এখন আর আগের মতো নাই, যারা কেয়ার ভিসায় অনেকে চলে এসেছেন, কোনো ইন্টারভিউ লাগে নাই, কোনো কিছু লাগে নাই, অ্যাপ্লিকেশন সাবমিট করলে 200-300 পাউন্ডের মধ্যেই অ্যাপ্লিকেশন ফি। সো সেক্ষেত্রে এখন অনেকটা সতর্ক হতে হবে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। জি, আমরা যে আলোচনার বিষয়বস্তু আমাদের চেঞ্জ নিয়ে, একটা জিনিস সরি আপনি বলেন। না আমি আপনার কাছেই চলে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে এই চেঞ্জটা আমরা কথা বলছি যে এটা টাইটার হচ্ছে, আসলে আপনি যদি ইমিগ্রেশন বা স্কিলড ওয়ার্কারের লেভেলে কোন ধরনের আমাদের এই ইউকের জন্য পারফেক্ট লোককে এরা নিতে চাচ্ছে নাকি এরা টাইট করছে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন যে আসলে এই চেঞ্জটা আমাদের কতটুকু নেগেটিভ আর পজিটিভলি এফেক্ট করছে কমিউনিটিকে প্লাস দেশকে। জি ধন্যবাদ। এর আগে একটা জিনিস বলতে নেই, আমাদের আপডেটে একটা জিনিস বাদ পড়েছে যে স্টুডেন্ট ভিসা থেকে ইনভিটেড ফাউন্ডার উঠে যাওয়া যাবে। যেটা এখানে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যে এখানে তারা বলছে যে ইনভিটেড ফাউন্ডার উঠে কোর্স কমপ্লিট করার পরেই অ্যাপ্লাই করা যাবে এবং ওই অ্যাপ্লিকেশন মঞ্জুর হওয়ার আগেই তিনি কাজ শুরু করতে পারবেন, সেলফ এমপ্লয়েড, অনেকটা ওই সেলফ স্পন্সরশিপের মতোই আর কি। মানে ইনভিটেড ফাউন্ডার অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা জানি যে যখন আপনার ভিসা হবে তখন নতুন কাজ শুরু করতে পারবেন। যখন স্টুডেন্ট আছেন আপনি ওয়ার্ক পারমিটের এখানে কাজ করতে পারবেন না, একমাত্র যখন ওয়ার্ক পারমিট ভিসা মঞ্জুর হবে তখন ওয়ার্ক পারমিট মানে কাজ করতে পারবেন। এই ইনভিটেড ফাউন্ডারে বলছে যে না, যখন অ্যাপ্লাই করার পরেই আপনি কাজ শুরু করতে পারবেন। যদিও ইনভিটেড ফাউন্ডার উঠে মানে যেটা বলা যায় যে মানে এন্ডোর্সমেন্ট লেটার পেতে মানে পাইতে হয়, তো এন্ডোর্সমেন্ট লেটার পেতে হলে মানে আপনার কোয়ালিফিকেশন না থাকলে আপনি এটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই পাবেন। কারণ আপনাকে যেটা করতে হয় যে আপনাকে একটা সাস্টেইনেবল একটা ইনোভেটিভ প্ল্যান দিতে হয় যেটা সাস্টেইন করে এবং এটা নতুন ধরনের পরিকল্পনা, এটার মধ্যে জব ক্রিয়েট হবে, রিয়েলিস্টিক দিতে হবে। সুতরাং এইটা যখন ফুলফিল করবেন তখন এন্ডোর্সমেন্ট বডি পার্ট অফ হোম অফিস বলা যায়, ডাইরেক্ট বডি না কিন্তু অথরাইজড বডি। সুতরাং তারা যখন অ্যাপ্রুভ করবে এটা ভিসা তো হয়ে যাবে, ডিউ ডিলিজেন্স মেইনটেইন করে দিবে। সুতরাং এটা বলা যায় যে তারা একটু ভালো করে দিয়েছে যে যাতে আপনি আগে শুরু করতে পারেন। এন্ডোর্সমেন্ট লেটার দেওয়া মানে ফাইন্যান্স তো ক্রাইটেরিয়া মোস্ট মানে অ্যাপ্লিকেন্ট ফুলফিল করে আর কি, জানে, সুতরাং নিজেই জানে। সুতরাং এইটা একটা চেঞ্জ আসছে যে স্টুডেন্টরা কোর্স কমপ্লিট করলে যেদিন অ্যাপ্লিকেশন করবে ইনভিটেড ফাউন্ডার ভিসা সেদিন থেকে সে কাজ করতে পারবে সেলফ এমপ্লয়েড হিসাবে বা যে যে ক্রাইটেরিয়াতে রয়েছে সেটা করতে পারবে। ইনভিটেড ফাউন্ডার উঠে গেলে মোস্ট পসিবলি 3 ইয়ার্সেই সেই সেটেলমেন্ট পেয়ে যাবে। সুতরাং এটা একটা গুড নিউজ। সেকেন্ড পার্ট আপনি যেটা বলছেন যে এটা একটু কল নিয়ে আসি। জি শিওর। জি দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। একটা কোয়েশ্চন হলো যে আমার এক আত্মীয় আইতাছে দেশ জি এনে তান হলো খাম করুন, খাম দেখায়রা দেখাইবার বা যেখান বিজিট আইতে সারা এক ফোয়া লইয়া 15 বছর এইটার লাগে তানোর ব্যাংক কত টাকা দেখানি লাগে। তোমার হাজবেন্ড আছে না, জব আছে কিনা? হাজবেন্ড আছে, হাজবেন্ড নাই দাদা, টাইম খালি এইটা আমরা আরো পুরোটাই তো খালি এক ফোয়া লইয়া এরা এমনি বিজিট করতা। জি আপনার কি হয় বলছিলেন আপনি? আমার এমনি হাসিও আর কি, আমার কইছেন যে আমি একটা জানতাম। জি ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওটা তাকে কিলা কিতা লাগে কেউ ব্যাংক বলে পয়সা দেখানি লাগে 3-4 লাখ টাকা আছে, তারপর ব্যাংক আছে পয়সা তাই কাম করে করে তৈ যা। আপনি কি তাকে কোনো ইনভাইটেশন লেটার দিবেন কিনা, আপনাকে দেখতে আসবে বা এরকম কিছু? লাগে দিতার তো সব মুসাইলে জানি আমরা দেখাও কারিতা কিচ্ছু না যে আমরা মেনটেন করবো।
জি, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমার অতিথি আপনার উত্তরটি দিবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, তারেক ভাই আপনি যা বলছিলেন আমার আকবর ভাই দেওয়া উচিত, আমি অনেক কথা বলছি। আপনার সময় আমি যেটা বলছিলাম যে এই যে চেঞ্জ যেটা, সেটা বাকিটা নয় আকবর ভাই দিবেন। যেটা হচ্ছে কি চেঞ্জের ক্ষেত্রে একটা মনে হচ্ছে অপ্রত্যাশিত না যে চেঞ্জটা আসছে রিসেন্টলি, বিশেষ স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, কারণ তারা আগেই ঘোষণা দিয়ে দিয়েছিল। একটা দিলে আমি মনে করি যেটা প্ল্যানে রয়েছে বাস্তবায়ন করে নাই, সেটা হলে আনএক্সপেক্টেড হবে। কারণ এবং এটা বিশেষ করে বলতেছে যে স্পাউস, এটা আমি পার্সোনালি আমি জানি না আপনারা একমত হবেন কিনা, স্পাউসদেরকে ইংলিশ এই লেভেল জানতে হবে। এটা একটু কঠিন হয়ে যায় এবং অবাস্তব হয়ে যায়। আমি বিয়ে তো করি নাই যে সে ইংলিশ এই লেভেলে পারে কিনা, আমি বিয়ে করেছি যে তার সঙ্গে মানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, আমার সঙ্গে মিলবে কিনা, আন্ডারস্ট্যান্ডিং বুঝবে কিনা। কিন্তু আমি তো আগেই বিয়ে করে ফেলছি, এখন কি আমি বিয়ে করব যে আমার ওয়াইফ এটা জানতে হবে, এটা একটু জটিল হয়ে যায়। আপনার কাছে আমি একটু পুরোটা প্রসঙ্গের বাইরে গিয়ে একটা প্রশ্ন করব, যেহেতু আপনি কমিউনিটির অনেক পুরনো প্র্যাকটিশনার এবং রেগুলার প্র্যাকটিস করেন। আমি একজন ক্লায়েন্ট খুঁজছিলাম যে এই যে কেয়ার ভিসায় যারা অলরেডি এই দেশে আছে, অথবা সে ফর এক্সাম্পল স্টুডেন্ট হিসেবে আছে, সে কেয়ার ভিসায় যাবে বিলো নার্স লেভেল, যেটা সে তো আর ডিপেন্ডেন্ট ক্যারি করতে পারবে না। এই জায়গাটায় এই আমার কাছে মনে হয় এই আইনটা যদি আমরা চ্যালেঞ্জ করি, এই আইনটাকে, অনেক ভিকটিম আছে এখানে যারা বাধাগ্রস্ত হচ্ছে তাদের ডিপেন্ডেন্ট রাখতে। এই জায়গায় আমি এগুলির ক্ষেত্রে আপনি একটু বলেন, এটা তো এগেইনস্ট হিউম্যান রাইটস, অনেক কিছু করতেছে। এখন তো একজন না একজন বল না হু উইল রিং দি বেল, হ্যাঁ, কে সময় দিবে, এরকম হয়েছে। কিন্তু আপনি দেখেন ওই যে পিএসডব্লিউর এর আগে একটা ফোরাম হয়েছিল, যে টিয়ার 1 এর একটা ফোরাম হয়েছিল না, মানে হাইলি স্কিল মাইগ্রেন্টের একটা হয়েছিল, তারপর তারা কিন্তু জিতছিল। ঠিক সেই সব ক্ষেত্রে এইসব ক্ষেত্রে করা যায় যে তারা যে হুট করে বলে ফেলে অমুকে আনতে হবে, অমুকে আনতে পারবে না, এটা কেন? আমি বিয়ে শাদী করবো, আপনি অলরেডি অ্যাকসেপ্ট করছেন আমাকে, এটা তো যে আপনি কাকে বিয়ে করবেন ডিপেন্ডেন্ট কে ওই ক্রাইটেরিয়া তো দেওয়াটা একটা ভেরি আনফেয়ার। কিন্তু তার চেয়ে ভেরি আনফেয়ার আর একটা বিষয় আমি যেটা আপনাকে বললাম, সেটা হচ্ছে যে আপনি দেখেন আমি অলরেডি আমার ওয়াইফকে নিয়ে এসেছি, এখন আপনি বলতেছেন যে না, আপনি যদি এই স্কিলড ওয়ার্কারে যান, এই লেভেলে যান, তাহলে আপনার বউকে রাখতে পারবেন না। সো এই যে লিম্বোটিক সিচুয়েশনটা তৈরি হয়, এখানে আমার ওয়াইফকে বা হাজবেন্ডকে আমি কি করব? এইসব ক্ষেত্রে আমি যেটা মানে এক নম্বর হচ্ছে লিগ্যাল পয়েন্ট তো অবশ্যই চ্যালেঞ্জ করা আসে। আমি যেসব হয় তাদেরকে বলে দিই যে আপনি হিউম্যান রাইটসে অ্যাপিল টেবিল করবেন বা করবেন, সেইভাবে মানে সলিউশনের কথা বলছি আর কি। আইনটাকেও তো ইটসেলফ চ্যালেঞ্জ করা যায়, হ্যাঁ অবশ্যই করা যায়, হ্যাঁ এটা অবশ্যই করা যায়, এটা জুডিশিয়াল রিভিউ করা যায়। প্রথমে প্রিএকশন দিয়া নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছে, এটা হয়তো আমরা পাবো আর কি। আমরা প্রায় সময় দেখি আমরা করি না, হয়তো কেউ একজন করেছে, সুতরাং সেই ক্ষেত্রে সময় লাগে। আসছে কমিউনিটি কেউ এই চ্যালেঞ্জটা নিতে চাচ্ছে না, বাট আমার মনে হয় যে আমাদের কমিউনিটি যারা এই ধরনের ভিকটিম হচ্ছেন তাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা লিগ্যাল সাপোর্ট দিতে পারবো, বাট উই নিড সামওয়ান ভিকটিম, সামওয়ান মানে অ্যাট লিস্ট কেউ যদি এগিয়ে আসে যেটা করেন আগান, হ্যাঁ কয়েকজন মিলেও করতে পারে, প্রায় সময় কিন্তু কয়েকজন করলে আবার স্ট্রং হয় করতে পারে, করলে ভালো। কিন্তু কমপ্লিটলি আনফেয়ার। এবং আরো কয়েকটা এই মুহূর্তে মনে পড়ছে না, কয়েকটা জিনিস তারা হুট করে মনে পড়ছে, মানে আইনগুলো করেছে যেগুলি যায় না, যেটা ওইটা নিয়ে আলোচনা করছিলাম যে যারা 5 বছর আসছে 5 বছর হবে না 10 বছর হবে, এটা তো রেট্রোস্পেক্টিভ দেওয়া, এটাও বেআইনি হবে, এটাও চ্যালেঞ্জ। মানে আমার মনে হয় চ্যালেঞ্জ হবে যে এখনো সরকার সেই ধরনের স্পেসিফিক কোনো ঘোষণায় আসে নাই, কিন্তু এটা আলোচনার মধ্যে আছে আর কি। এখন দেখা যাক কি হয়। জি, থ্যাংক ইউ সো মাচ। বেশ, আকবর সিদ্দিক আপনাকে ফলোয়ার দিয়েছে আমার তারেক ভাই, যে ভিজিট বিষয়ে যে আমাদেরকে অতিথি আমাদের যে দর্শক একজন প্রশ্নটি করেছেন যে ওনার আসলে কি করতে হবে, হাজবেন্ডকে রেখেই আসছে, সেক্ষেত্রে ফ্যামিলি টাইজ থেকে যায় বাংলাদেশে, আপনি একটু যদি বলেন। জি, থ্যাংক ইউ। উনি এখন ওনার যে বিষয়টা এখানে তো নাম্বার 1 হচ্ছে যে হাজবেন্ডকে রেখে আসছে, তার মানে উনি তো এখানে আসছেন না, উনি হাজবেন্ডকে রেখে তারপর একটা বাচ্চা নিয়ে এদেশে আসার চেষ্টা করতেছেন, ভিজিট বিষয়ে আসতে চাচ্ছেন। তার মানে তো এখানে তো আসলে ফ্যামিলি টাইজ এখানে নাই ইউকেতে, আসলে হিউম্যান রাইটস এর কোনো ইস্যুজ এখানে নাই, আসেন। এখন ভিজিট বিষয়ের জন্য মেইনলি যেটা ওনাকে ফোকাস করা হচ্ছে ওনার ওন ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেসটা কি, সেটা আমরা তো আসলে কাজ করলো সেটা কতটুকু সাস্টেইনেবল জব, রেগুলার। উনি একটা প্রশ্ন রেখেছেন যে কত টাকা রাখতে হবে, উনি 3-4 লাখ টাকা রাখতে হবে, ওইখানে কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট নাই যে এত টাকা আপনাকে রাখতে হবে। তবে আপনার বেসিকলি আপনার এখানে বিমান ভাড়া, কতদিন এখানে থাকবেন, ডিউরেশন অফ দ্য স্টে হিসাব করে আপনি যেটা খরচ আপনার লাগে
এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলে যে টাকাটা মূলত এটা থাকলে আমরা অনেকে ভুল করে থাকি 10 লাখ 15 লাখ টাকা অ্যাপ্লিকেশনের আগে ব্যাংকে রাখি, তারপর আমরা ওই ট্রানজাকশনের কোনো কিন্তু রেফারেন্স দিতে পারি না, আর এই কারণে ক্ষতিগ্রস্ত হই। হ্যাঁ, রেফারেন্স সোর্সেস দিতে হয় না। আমি বিশেষ করে আমার একটা ক্লায়েন্ট শ্রীলঙ্কারে এই ইয়ার আগে দিয়ে সেই অ্যাপ্লিকেশন আগে দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, বায়োমেট্রিকের আগে দিয়ে সে করলো কি 2 দিন আগে সে 4 লাখ টাকা অ্যাকাউন্টে রাখলো। তো এখন সে বলতে কেন রাখলেন, 4 লাখ টাকা যোগ করলেন কেন, বলছে টাকা একটু বাড়ায় রাখলে আমার ইয়ে হবে না। আমি তো অ্যাডভাইস আপনাকে করিনি। জি, আমরা আরেকজন দর্শকের কল নিয়ে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। জি, আমি যে বেগম বার্মিংহাম থেকে কইতাম। জি বেগম, বলেন প্লিজ। জি, আমি একটা প্রশ্ন করতাম চাইলাম, আমার একজন ভাই আছিল ভিজিটে আইতা চাইরা, তাই 100 আরো 15 ইয়ার্স এগো আকিল তাই না ইসলা ভিজিটে আইয়া দরা খাইয়া তাই গেছ লাগি। এখন 15 ইয়ার্স বাদে এখন আবার আকিল তাই জমা দিতা চাইরা, এখন তার নিত্যতা কতটুকু আশা করা যায়? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। জি, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমরা ভিজিট ভিসা নিয়ে কথা বলছি, আপনি উত্তরটি পাবেন। জি জি, থ্যাংক ইউ। এখানে তো আসলে পার্টিকুলারলি তো যেটা বললাম মূলত ওনার ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সটা মেইন, তারপরে হচ্ছেন যে ফ্যামিলি মেম্বার কতজন আছেন, বাংলাদেশে ওনার টাইসটা কতটা স্ট্রং, এখানে উনি আসলে ফেরত যাবেন কিনা। তো বলতেছেন হাজব্যান্ডকে রাখিয়ে আসবেন, সেক্ষেত্রে হয়তো টাইসটা একটু স্ট্রংই হয় যে না হাজব্যান্ড তো আছেন, ফেরত যাবেন। সো এখন এছাড়া যদি অন্য কোনো দেশে এর আগে কোথাও, আমি এক্ষেত্রে একটু বলবো যে অনেক সময় তারা যদি কেউ মনে করেন যে হাজবেন্ড আছে, হাজবেন্ডের সাথে যে লেজিটিমেট সাস্টেনেবল যে সম্পর্কটা আছে সেটা এটাও প্রুভ করতে হবে, ছবি টবি দিয়ে দেওয়া ভালো এবং সেক্ষেত্রে বোধহয় একটু ভালো হয়। জি, তো এখন উনি যদি বিজনেস হয় তাহলে সেক্ষেত্রে তো অনেকগুলো ম্যাটার থাকে। তো ওনার ইনকাম কিভাবে বিজনেসের ট্রানজাকশনগুলো হচ্ছে সেগুলো আবার আপনার এখানে ট্যাক্স রিটার্ন সাবমিট করেন কিনা বাংলাদেশের রেগুলার বেসিস, ওনার আরও অন্যান্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যাওয়ার পরে সেটা আবার যে স্টেটমেন্ট সাবমিট করতেছেন সেটা আসলে কারেক্টলি রিফ্লেক্ট করে কিনা। আমরা এখন রিসেন্ট টাইমে দেখতে চাচ্ছি যে ওরা ইভেন সিঙ্গেল ট্রানজাকশনগুলো নিয়েও কিন্তু কোয়েশ্চেন রেজ করে, এই ট্রানজাকশনটা কি করে হলো, কিভাবে হলো, এটা সোর্স কি। আমরা তো অনেক সময় এমনিতে র্যান্ডমলি ব্যাংক অ্যাকাউন্টে যাই টাকা রাখি দিই। তো এটা তো আসলে যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আগাম একটু প্রিপারেশনের খুব দরকার আছে, অ্যাটলিস্ট 6 মাস আগ থেকে, তাহলে হয়তো একটু গোছালোভাবে কাজ করা যায়। জি, আরেকটা কল নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমিও প্রশ্ন করছি না আপনারা আসতে লাগে মাত্রা আমার 4টা বাচ্চা 3টা ছোট, 3টা তো আইবা এমনি ভিজিট হইবা কি তারা আইতো না, তারা বাপর লগে আর একটা খালি লই আইবা, থাকার কোনো উদ্দেশ্য নাই। ও হামাকে 3টা বাচ্চা। জি, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন। থ্যাংক ইউ ফর ফার্দার ইনফরমেশন। জি, উনি উনি প্রশ্নটি করেছেন। জি না, তো যেহেতু আমি যেটা বাংলাদেশের স্ট্রং টাই বা সোশ্যাল টাইজ বা অন্যান্য যেটা ফ্যামিলি টেস্টটাই তো মূলত এখানে, তো ফ্যামিলি টেস্ট আসলে স্ট্রং। উনি বলতেছেন বাচ্চাদের রেখে আসবেন, একজন আসবে মনো বাচ্চা না, তাহলে সে হিসেবে তো স্ট্রং টাইজ আছে। আর এখান থেকে যিনি ইনভাইটেশন দিবেন বললেন, আপনি তো বললেন যে ইনভাইটেশন লেটার যদি দেয়, এছাড়াও যদি উনি অ্যাকোমোডেশন প্রোভাইড করেন তাহলে ওই রকম সাপোর্টিং এভিডেন্সও দরকার আছে, বা ওনার সাথে রিলেশনশিপটা কি সেটাও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়েও কোয়েশ্চেন করে অনেক সময়। আসলে ভিজিট ভিসার এখানে এটা আসলে 1-2 মিনিটের আলোচনা নয়, ওনার সার্কামস্ট্যান্সেস পুরো জেনে সেই অনুযায়ী আসলে অ্যাডভাইস করাটা বেটার হয় আর কি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। আমি তারেক ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনাকে কারণটা, এই দেশে আসার কারণটাকে আসলে ভালোভাবে জেনুইন একটা কজ দেখাতে হবে। সেক্ষেত্রে আকবর বিন সিদ্দিক যেটা বলেছেন যে আপনি যদি এখান থেকে আপনার রিলেশনশিপটাকে ভালোভাবে মেনশন করে আপনি যদি একটা ইনভাইটেশন লেটার দেন, কোনো কারণে যদি রিফিউজও হয়, সেক্ষেত্রে আপনার যদি রিলেটিভটাকে প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় এই যদি আনফেয়ার রিফিউজাল হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার একটা স্কোপ থাকে রিঅ্যাকশন প্রোটোকল দিয়ে, যেটাকে লেটার বিফোর ক্লেম বলি, এবং সেটাকে পরবর্তীতে জুডিশিয়াল রিভিউতেও নিয়ে যাওয়া যায়। জি, আসবো তারেক ভাই, আপনি যদি একটু দ্বিতীয় কলারের উত্তরটি দেন যে 15 বছর আগে এই দেশ থেকে চলে গিয়েছে, ওভারস্টেয়ার ছিল, এখন সে আবার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। জি, ধন্যবাদ। ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু 15 বছর আগে ওভারস্টেয়ার ছিলেন, অ্যাপ্লাই করলে দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে তারা ওই গ্রাউন্ডসে রিফিউজ করতে পারে। সেজন্য ওনাকে
রিফিউজ করার সম্ভাবনা আছে, এই জন্য বললাম। তারা যখনই আপনি বলবেন কবে আসছিলেন, কয়দিন ছিলেন, সেই ক্ষেত্রে তারা রিফিউজ করতে পারে ইউ হ্যাভ ব্রিচ। হ্যাঁ, সুতরাং এখনো ব্রিচ করতে পারেন। এটাও জানি না উনি চলে গেছিলেন না ওনাকে ফোর্সফুলি রিটার্ন করা হয়েছিল, সেটা জানি না। এটা দেখতে হবে, অনেক সময় ফোর্সফুলি রিটার্ন থাকে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম থাকে। সুতরাং এছাড়া নেগেটিভ কোনো কিছু নাই। ওনার যে টাই দেখান, কোনো কিছু দেখান, বিশেষ করে কে আছে, কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি। 15 বছর থাকছে দেখে রিফিউজ হবে না, তবে আমি এটা বলছি 15 বছর আগে ওটা তুলে আনতে পারে, যার পরে একটা সম্ভাবনা থাকে। কারণ 15 বছর আগে আইন ভঙ্গ করেছেন, আবার আসলে আইন ভঙ্গ করতে পারেন। 15 বছর আগে থাকতে চেয়েছিলেন, এখন আবার থাকতে চাইতে পারেন, সেই জন্য রিফিউজ করতে পারে। আর অন্যান্য ক্রাইটেরিয়া তো রয়েছেই আপনার, ফ্যামিলি টাইজ, জব আছে কিনা, বাংলাদেশে কাজকর্ম করেন কিনা, কি এইগুলি তো ব্যাখ্যা দিতে হবে। এছাড়া তো আপনি এখানে স্পন্সর থাকার ব্যবস্থা দিবেন। অনেকেই মনে করেন যে ভিজিট ভিসায় আমি তো ব্যাংক স্টেটমেন্ট দিব, সব কিছুই দিব, তাহলে ভিসা রিফিউজ করবে কেন? তাহলে রিফিউজ করবে এই জন্য তারা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস দেখতে চায়। আর না হলে যেটা হলো এখানে ধনী লোকের আত্মীয়জন আসতে পারতো, গরিবের লোক আত্মীয় স্বজন আসতে পারতো না। সুতরাং এইখানে স্পন্সরের সবকিছু থাকলেই হবে না। আমি অনেক সময় বলি যে যিনি বাংলাদেশ থেকে আসবেন তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অনেক ক্ষেত্রে 80% তারা ভূমিকা রাখে, আর স্পন্সরের ভূমিকা রাখে, এটা সহজেই দেখে। কারণ এখানে মনে করেন যে টেস্কো, সেন্সবারি, ব্যাংকে, কাউন্সিলে যারা জব করে, তাদের পে স্লিপ বা ইনকাম নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চন করার প্রশ্ন না। কিন্তু বাংলাদেশের যে কোনো পে স্লিপ তো থাকেই না, বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য ইনকাম নিয়ে কোয়েশ্চেন করতে পারে, সেই জন্য প্রবলেম হয় আর কি। জি, থ্যাংক ইউ তারেক ভাই। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরা আকবর সিদ্দিক 30 সেকেন্ডসের মধ্যে দর্শকদের উদ্দেশ্যে যদি আজকের বিষয়ে কিছু বলেন। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। না, আমরা যদিও একটু অ্যালার্মিং বিভিন্ন স্টেটমেন্ট অফ চেঞ্জেস আসছে, অনেক সময় আমরা ঘুম থেকে উঠার পরে দেখি একটা চেঞ্জেস চলে আসলো, যদিও এগুলো আগে থেকে বলা, তারপরেও তো একটু তো প্যানিক কাজ করে। তবে আপনারা মাথায় রাখবেন, যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা আছেন বা স্টুডেন্ট এই দেশে আছেন, যে ইংলিশ রিকোয়ারমেন্টটা যেটা ইম্পোজ হচ্ছে 8 তারিখ থেকে, এটা আপনাদের জন্য কার্যকর হচ্ছে না। সো শুধুমাত্র নতুনদের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকবর সিদ্দিক। তারেক ভাই 30 সেকেন্ডস। জি, ধন্যবাদ। আমি সবসময় যেটা বলি যে আপনার কোনো অ্যাপ্লিকেশন যদি ডিউ থাকে আগে করে ফেলবেন, আর নিজের পাসপোর্ট ভিসা কখন মেয়াদ যায় আগে থেকে দেখে রাখবেন। আর কোনো লয়ারের সবসময় ফেল হলে পরে সেকেন্ড ওপিনিয়ন নেবেন। গুড লাক টু এভরিওয়ান। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আপনারা আপনাদের ব্যস্ততম সময় মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে এসে আমরা অনেকগুলো কলার পেয়েছি। আমাদের তারেক চৌধুরী ভাই, উনি সেলিব্রিটি মানুষ, ওনার জন্যই আমরা অনেকগুলো কল পেয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এই অনুষ্ঠানে আমরা অনেকগুলো ইমিগ্রেশন আপডেট নিয়ে কথা বলেছি। আবারও ফিরে আসবো পাক্ষিকভাবে এই ল অ্যান্ড লিগ্যাল অনুষ্ঠানটি নিয়ে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।